আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। বাসায় থেকে এই করোনার এই বিশেষ সময়ে আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছো। আজকে আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আমি আজকে ভোগ ও সঞ্চয় অপেক্ষক, যেটি আমাদের সম্মান প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষের ম্যাক্রো ইকোনমিক্স কোর্সের একটি টপিক। তো ভোগ ও সঞ্চয় অপেক্ষকে কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগ বিধি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগ বিধি। অর্থনীতিবিদ কেইন্স, যিনি সামষ্টিক অর্থনৈতিক যে আলোচনায় যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল আমাদের 30-এর দশকে, তা যার নেতৃত্ব দিয়েছিলেন জন মেনার্ড কেইন্স। সামষ্টিক অর্থনীতির এই চিন্তাধারায় উনি অনেক একটি পরিবর্তন নিয়ে এসেছেন এবং অনেক সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে উনি বিশদ আলোচনা করেছেন। তো তারই একটি অংশ হচ্ছে কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগবিধি। ভোগবিধিটাকে তিনি ভোগের ক্ষেত্রে উনি মানুষের মনের বিষয়টাকে প্রায়োরিটি দিয়েছেন। মনস্তাত্ত্বিক ভোগবিধি আমরা যদি আজকে আলোচনা স্লাইডে চলে আসি, কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগবিধিটা কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয় বাড়লে ভোগ বাড়ে ঠিকই, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না, বরং তার চেয়ে কম হারে বাড়ে। কেইন্স মানুষের মনের বিষয়টাকে এভাবে চিন্তা করেছেন যে মানুষের ভোগ যখন বাড়ে, আয় যখন বাড়ে, মানুষ ভোগ করে। এখন আয়, সে যতটুকু আয় করে সবটুকুই কিন্তু মানুষ সঞ্চয় ভোগ করে না, সে কিছুটা সঞ্চয়ের জন্য রাখে। এবং কেন রাখে সেটা কেইন্সের মতে বর্তমানে মানুষের কেইন্সের আরেকটি বিষয় যেটা খুব গুরুত্বের সাথে বলা হয়েছে যে মানুষ তার পরম আয়ের উপর মানুষের ভোগ ডিপেন্ড করে। সে পরম আয় কতটুকু করলো, পরম আয় বলতে কি বুঝি আমরা? বর্তমানে সে ব্যয়যোগ্য আয় যা করছে, পূর্ব নির্ধারিত বা পূর্বপুরুষরা যে সম্পদ রেখে গেছেন সেটা থেকে যে আয়, সেটি না, বর্তমানে একজন ব্যক্তি যে আয় করে, ব্যয়যোগ্য আয় করে, সেটির উপর একজন ব্যক্তির ভোগ ডিপেন্ড করে। এবং কেইন্স যেটি বলেছেন যে আমরা যা আয় করি পুরোটাই ভোগ করি না, কারণ অনেক সময় দেখা যায় মানুষ মনস্তাত্ত্বিকভাবে দুর্বল এবং সে এক্সাইটেড থাকে বা উদ্বিগ্ন থাকে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ বা এমন কিছুর ভয়ে, যে হয়তো আমার চিকিৎসা পারপাস অর্থের প্রয়োজন হতে পারে, বা যে কোনো একটি দুর্ঘটনা হতে পারে, তার জন্য অর্থের প্রয়োজন হতে পারে, ছেলে মেয়েদের পড়াশোনা, যে কোনো কারণে হঠাৎ করে একটি অর্থের প্রয়োজন হতে পারে, বা বর্তমানে যে মানুষ পরমায় করছে সেটি হয়তো কোনো কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তখন মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য আয়ের প্রয়োজন হবে। এই বিষয়গুলো চিন্তা করে মানুষ সাধারণত কিছুটা সঞ্চয় করার চেষ্টা করে। এই যে সঞ্চয়ের টেন্ডেন্সি, মানুষ তার পুরোটা আয় ভোগ করে না, সে কিছুটা সঞ্চয় করে। এবং কেইন্সের মতে কোনো কারণে যদি মানুষের আয় বেড়ে যায়, তখন যে হারে আয়টা বাড়ে সে একই হারে তার ভোগ ব্যয় বাড়ে না। আয় যে হারে বাড়ে, ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বাড়ে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে কেইন্স কি বুঝিয়েছেন? এখানে কেইন্স বলছেন যে অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তখন আয় যে হারে বাড়ে ভোগ বাড়ে ঠিকই, কিন্তু আয়ের একই হারে বাড়ে না। এখন অন্যান্য অবস্থাটা কি? আমি আজকে যে প্রাইস লেভেল আছে, সে একই প্রাইস লেভেল যদি না থাকে, আয় বাড়ার সাথে সাথে যদি প্রাইস লেভেলও সে একই হারে বাড়ে, তখন কিন্তু আমরা ভোগ বাড়াতে পারবো না। তো কেইন্স বলেছেন যে প্রাইস লেভেলটা স্থির থাকবে, দামের স্তর স্থির থাকবে, আয় বন্টন ব্যবস্থা স্থির থাকবে, জনসংখ্যা বৃদ্ধির হারও স্থির থাকবে। জনসংখ্যা যদি বেড়ে ডাবল হয়ে যায়, তখন তো আয় বাড়লেও ভোগ বাড়ানো সম্ভব না। একটা অর্থনীতিতে একটা স্বাভাবিক অবস্থা বিরাজমান থাকবে। এখানে কেইন্স
সরকারের হস্তক্ষেপ থাকবে না, মানে দুই স্তর বিশিষ্ট অর্থনীতি চিন্তা করা হয়েছে যে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কাজে এই অবস্থাগুলো যদি বিরাজমান থাকে তখন মানুষের আয় বাড়লে ভোগ বাড়বে, কিন্তু একই হারে বাড়বে না। কেন্সের ভোগবিধিতে এই বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। এখন এই ভোগবিধিটাকে যদি আমরা কিছু বৈশিষ্ট্যের আলোকে নিয়ে আসতে চাই তাহলে কি দেখা যায়? কেন্সের মনস্তাত্ত্বিক ভোগবিধির বৈশিষ্ট্যগুলো কি? ভোগব্যয় পরম আয়ের উপর নির্ভর করে। আমরা যেটা আগেও বলেছি যে ভোগব্যয় তার পরম আয়ের উপর, ব্যক্তির পরম আয়ের উপর নির্ভর করে। আপেক্ষিক আয় বা অন্য কোনো আয়ের উপর নির্ভর করে না, স্থায়ী আয় এসবের উপর নির্ভর করে না। পরম আয় সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই, আমরা এখানে দেখেছি সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই। এই ওয়াই হচ্ছে আয়, সি হচ্ছে কনজাম্পশন ভোগ, যেটা এখানে সি হচ্ছে অধীন চলক আর ওয়াই স্বাধীন চলক। স্বাধীন চলক ওয়াই, ওয়াইয়ের উপর সি ডিপেন্ডেন্ট অধীন চলক। আয় বাড়লে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা দেখানো হয়েছে, আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, অর্থাৎ এই যে সি বাই ওয়াইয়ের অনুপাত, ভোগ বাই আয়ের অনুপাত, এটি গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, গ্রেটার দেন 0 দিয়ে যেটি বোঝানো হয়েছে যে এ দুটির সম্পর্কটা পজিটিভ। আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বাড়ে, অর্থাৎ আয় আর ভোগের যে বৃদ্ধি যে ডেল সি, ভোগের বৃদ্ধি বাই ডেল ওয়াই, আয়ের বৃদ্ধি আর ভোগের বৃদ্ধি অনুপাতটা লেস দেন 1, ইকুয়াল 1 না। সমান হলে যদি একই হারে বাড়তো তাহলে এখানে থাকতো ইকুয়াল 1, এটা দেখানো হয়েছে লেস দেন 1, অর্থাৎ যে হারে বাড়ে আয় তার চেয়ে ভোগ ব্যয় কম হারে বাড়ে। বর্ধিত 4 নম্বর বৈশিষ্ট্য যেটা, বর্ধিত আয় ভোগ ও সঞ্চয় এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেখানে দেখানো হয়েছে ডেল ওয়াই, আয়ের ডেল মানে বর্ধিত যতটুকু বাড়লো সেটা আবার দুই ভাগেই বিভক্ত হয়, ডেল সি বর্ধিত ভোগ প্লাস ডেল এস বর্ধিত সঞ্চয়। 5 নম্বর বৈশিষ্ট্য আমরা যেটা পেয়েছি, আয় বাড়লে ভোগ ও সঞ্চয় উভয়ই বাড়ে, দুটোই বাড়ে। ডেল সি বাই ওয়াই এটাও 0-র চেয়ে বেশি, অর্থাৎ পজিটিভ সম্পর্ক। আবার ডেল এস বাই ওয়াই এটিও 0-র চেয়ে বেশি, অর্থাৎ সম্পর্কটা পজিটিভ, মানে আয়ও বাড়ে তার সাথে সঞ্চয়ও বাড়ে, আবার আয়ও বাড়ে তার সাথে ভোগও বাড়ে, দুটোই বাড়ে। এখন আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে সূত্রে দেখতে পাই তাহলে যেটা দাঁড়ায় এমপিসি ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 1। এমপিসি দিয়ে আমরা কি বুঝি? মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন, ভোগের মানে প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা, সে সর্বশেষ কতটুকু ভোগ করলো, এটি গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে অর্থ কি? শূন্যের চেয়ে বেশি, মানে একের সমান না কিন্তু শূন্যের চেয়ে বেশি, মানে নেগেটিভ না। অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় কিছু না কিছু বাড়বে, আয় পরিবর্তনের চেয়ে, গ্রেটার দেন 0, আয় বাড়লে ভোগ ব্যয় কিছু না কিছু বাড়বে। আবার এখানে দেখানো হয়েছে যে গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 1, মানে একের চেয়ে কম, প্রান্তিক ভোগ প্রবণতাটা একের চেয়ে কম, অর্থাৎ আয়ের পরিবর্তনের চেয়ে ভোগের পরিবর্তন কম। আয়ের যতটুকু পরিবর্তন হবে ভোগের পরিবর্তনটা তার চেয়ে কম, অর্থাৎ আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় তার চেয়ে একটু কম হারে বাড়বে। এটি আমরা এই লেস দেন 1 দিয়ে বুঝেছি। এটাকে যদি আবার আমরা ওইভাবে দেখতে চাই যে 0 লেস দেন এমপিসি লেস দেন 1, অর্থাৎ এমপিসির মানটা 0-র চেয়ে বেশি এবং 1-এর চেয়ে কম। তো এটি মূলত কেন্সের মনস্তাত্ত্বিক ভোগ বিধিতে উঠে এসেছে যে একজন ব্যক্তি ভোগ পরম আয়ের উপর ডিপেন্ড করে, এবং আরেকটি বিষয় হচ্ছে আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় সে একই হারে বাড়বে না, তার চেয়ে কম হারে বাড়বে। মূল বিষয় হচ্ছে এটি। তো আমরা যদি একটি টেবিলের সাহায্যে সমীকরণ নিয়ে, ভোগ সমীকরণ নিয়ে আমরা টেবিলের সাহায্যে দেখতে পাই তাহলে আমরা যেটা দেখব যে ভোগ সমীকরণ সি ইকুয়াল 50 + 0.5y, এটি হচ্ছে আমাদের ভোগ সমীকরণ।
50 প্লাস। এখানে ওয়াই হচ্ছে স্বাধীন চলক, মানুষের আয়টা স্বাধীন চলক এবং ভোগ সি এটি অধীন চলক। ওয়াইয়ের বিভিন্ন মান যদি আমরা ধরে নিই, এখানে বিভিন্ন মান আমরা ধরে নিয়েছি। ওয়াই প্রথম ছিল 0, ওয়াইয়ের মান যখন 0 তখন এই সমীকরণে আমরা ওয়াইয়ের মান বসিয়ে যেটা পাবো, সি এর মান হচ্ছে 50 এবং এস এর মান -50, যেটাকে আমরা অসঞ্চয় বলে থাকি। কারণ আমরা এই যে সি এর মান, ওয়াইয়ের মান 0 হলেও সি এর মান কিছুটা বজায় থাকবে, যে 50 আছে সি এর মান, ওয়াইয়ের মান 0, কিন্তু আই 0 হওয়ার পরও দেখা যায় এতটুকু হচ্ছে স্বয়ংভূত ভোগ। আমরা যতটুকু ভোগ না করেই হয় না, আমরা ঋণ করে হলেও যে ভোগটা চালিয়ে যাব, পরবর্তীতে সঞ্চয় দ্বারা আমরা সেই ঋণটা শোধ করব। আমাদের যেমন মৌলিক যে প্রয়োজনগুলো সেটা আমাদের আয় শূন্য হলেও আমাদের যে কোনোভাবে ঋণগ্রস্ত হয়ে হলেও চালিয়ে যেতে হয়। এখানে সেই স্বয়ংভূত ভোগের পরিমাণ 50। এখানে আয় যদি আমাদের 0 হয় তাও এই 50 স্বয়ংভূত ভোগটা আমাদের বজায় থাকবে। তারপর আয় যদি আমাদের বেড়ে দাঁড়ায় 100, তখন আমরা এই ওয়াইয়ের মান 100 বসিয়ে যেটা পাবো, সি এর মান 100 এবং এখানে কোনো সঞ্চয় নেই, 0। এখানে 50 দিয়ে অসঞ্চয় বা ঋণ বোঝানো হয়েছে, যে 50 টাকা ঋণ করে আমি আমার স্বয়ংভূত ভোগটা বজায় রাখবো। আর এখানে যখন ওয়াইয়ের মান আমার 100, তখন দেখা যাচ্ছে যে সি এর মান 100 এবং এখানে সঞ্চয় 0, কোনো সঞ্চয় নেই। আবার 100, 100, আবার ওয়াইয়ের মান যখন আমার বেড়ে দাঁড়ালো 200, অর্থাৎ 100 থেকে 200 ডাবল হয়ে গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সি এর মান ডাবল হয়নি। সি এর মান এখানে ওয়াই 100 ছিল, ভোগও 100, কিন্তু এখানে বেড়ে যখন 200 হলো, ডাবল হলো, সি এর মান কিন্তু 100 থেকে 150 হয়েছে, অর্থাৎ ডাবল হয়নি। যে হারে আয় বেড়েছে, ভোগ একই হারে বাড়েনি, তার চেয়ে একটু কম হারে বেড়েছে। আর এই যে বাকিটুকু আমরা 150 যে ভোগ করবার বাকিটুকু আমরা সঞ্চয় হিসেবে রেখে দিব, কারণ আমাদের পূর্বেও তো অসঞ্চয় ছিল, এগুলো আমাদের ধীরে ধীরে এটা শোধ করতে হবে। তো কেইন্স যেটা এই টেবিলে আমরা যেটা দেখতে পাই, যে মানুষের আয় বাড়ার সাথে সাথেই সে একই হারেই তার ভোগ বাড়িয়ে দেয় না, ভোগ বাড়ায় কিন্তু আয়ের বৃদ্ধির হারের তুলনায় একটু কম হারে বাড়ায়। আমরা যদি এই অপেক্ষকটিকে আমরা চিত্রে প্রকাশ করতে চাই, তাহলে কি অবস্থা দাঁড়ায়? এই অপেক্ষকটিকে আমরা চিত্রে প্রকাশ করব। আমরা ভূমি অক্ষে আমরা চিত্রে চলে আসি। ভূমি অক্ষে আমরা নিয়েছি আয় ও এক্স, আয়, এবং লম্ব অক্ষে ও ওয়াই, এখানে ভোগ সঞ্চয় দুটোই দেখানো হয়েছে। এই যে ভূমি অক্ষে এই ও এক্স রেখাটি, এটি হচ্ছে আয় রেখা, এবং লম্ব অক্ষে এই যে ও ওয়াই রেখা, এই যে লম্ব অক্ষে ওয়াই রেখাটি, এটি হচ্ছে সঞ্চয় এবং ভোগ দুটোই দেখানো হয়েছে। 45 ডিগ্রি রেখা ওয়াই ইকুয়াল সি মিন করে যে 45 ডিগ্রি রেখায় যদি আমি অবস্থান করি, তার মানে কি আমার আয় এবং ব্যয় দুটো সমান। হ্যাঁ, এখানে আমাদের যে ভোগ রেখা দেখানো হয়েছে, আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলো বসিয়ে যে রেখাটি পাবো সেটি হচ্ছে সি ইকুয়াল 50 প্লাস 0.5 ওয়াই, এখানে সমান সমান চলে এসছে, প্লাস হবে এটা, প্লাস 0.5 ওয়াই, সি ইকুয়াল 50 প্লাস 0.5 ওয়াই। তো এটি হচ্ছে আমাদের ভোগ রেখা। এখানে দেখতে পাচ্ছি এইখান থেকে আমার ভোগ রেখাটি উঠেছে 0 থেকে না। হ্যাঁ, এটি হচ্ছে এই যে এটি হচ্ছে মূল বিন্দু, যেখানে মান 0, 0, কিন্তু আমার ভোগ রেখাটি দেখা যাচ্ছে এইখান থেকে 50 থেকে উঠেছে, অর্থাৎ আমার আয় এখানে 0 হলেও এদিক দিয়ে আয় রেখা আয় বোঝাচ্ছে ভূমি অক্ষে। এখানে আমার আয় যদি 0 হয় কিন্তু আমার ভোগ এই যে 50 বজায় থাকবে, সেটি আমি কি করব? এই যে অসঞ্চয় মানে ঋণের মাধ্যমে আমি এই 50 ম্যানেজ করব। ভোগ আয় যদি বেড়ে এখানে 100-এ দাঁড়ায়, এটা হচ্ছে 100 লেখা হয়নি, এখানে আয় বেড়ে যদি 100-এ দাঁড়ায়, তাহলে আমার ভোগ 100। এখন আয় 100 থেকে বেড়ে যে কোনো কারণে 2000 হয়ে গেল, আয় 100 থেকে বেড়ে 2000 হয়ে গেল, অর্থাৎ ডাবল হয়ে গেল।
কিন্তু ভোগ দেখা যাচ্ছে এই 100 থেকে বেড়ে 150 মানে 150 হয়েছে। অর্থাৎ আয় যে হারে 100 থেকে 200 হয়েছে সেই হারে কিন্তু ভোগটা বাড়েনি। অর্থাৎ আয় যে হারে বাড়ছে ভোগ তার চেয়ে কম হারে বাড়ছে, যেটি আমরা AC = 50 + 0.5y এই রেখাটির মাধ্যমে দেখিয়েছি। আর এটি হচ্ছে আমার সঞ্চয় রেখা। আমরা যদি এস এর মানগুলো আগে যে আমাদের টেবিলটা ছিল এই এস এর মানগুলো আয় 0 আয়ে -50, 100 আয়ে 0 এবং 2000 আয়ে 50 এই মানগুলো যদি আমরা এই সঞ্চয় 0 আয়ে -50, হ্যাঁ, তারপরে 100 আয়ে 0 এবং 200 আয়ে এই যে 50 সঞ্চয় রেখাগুলো যোগ করে যদি আমি একটি রেখা পাই সেটি হবে সঞ্চয় রেখা -50 + 0.5y, যেটি আমাদের সঞ্চয় অপেক্ষক সমীকরণের সাহায্যে এখানে দেখানো হয়েছে। এই সঞ্চয় রেখাটিকে আমরা চিত্রের রূপ দিলে এই অবস্থা দাঁড়ায়। অর্থাৎ এই যে আমাদের এই যে ভোগ রেখাটি দ্বারা আমরা যেটি দেখতে পাচ্ছি যে আয় যে হারে বেড়েছে, প্রথমে ছিল 0, তারপরে 100, তারপরে 200, আয় যে হারে বেড়েছে এই ভোগ কিন্তু একই হারে বাড়েনি, তার চেয়ে একটু কম হারে বেড়েছে। এটি হচ্ছে কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগ বিধি, যেখানে উনি বলেছেন যে আয় এবং ভোগ ব্যয় একই হারে বাড়বে না, একই হারে বাড়বে না। আয়ের চেয়ে ভোগ একটু হলেও কম হারে বাড়বে এবং মানুষ যে পরিমাণ আয় করে তার পুরোটাই ভোগে ব্যয় করবে না, কিছুটা সঞ্চয় করবে। তো এই যে এই বিষয়টি কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগ বিধিতে চলে এসেছে। তো আমরা এখানে এই চিত্রে দেখতে পাচ্ছি যে সিসি রেখাটি এটি ঢাল <1 এর চেয়ে কম। এই সিসি রেখাটির ঢাল, এই যে ভোগ রেখা এর ঢাল <1। আবার সঞ্চয় রেখা যেটা SS, এই সঞ্চয় রেখার ঢালও <1। এই দুটো রেখার ঢালই আমরা এই যে 45 ডিগ্রি রেখা দেখতে পাচ্ছি, 45 ডিগ্রি, হ্যাঁ, y = c রেখা, এই দুটোর চেয়ে একটু কম। তো মনস্তাত্ত্বিক ভোগ বিধিতে মূলত এটি উঠে এসেছে। তো মনস্তাত্ত্বিক ভোগ বিধি এই পর্যন্তই। তো এখানে কিছু বিষয় যেটা বিনিয়োগের গুরুত্বটা এখানে বোঝা যায়, যেহেতু সঞ্চয়ের ব্যাপারটা চলে আসছে। তারপরে এখানে সরকারি ব্যয়ের আবশ্যিকতাটা তুলে ধরেছে যে আসলে সরকারি ব্যয়ের প্রয়োজন আছে। তো এই পর্যন্তই মনস্তাত্ত্বিক ভোগ বিধি। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।